সম্পূর্ণ নুড হয়ে আমার ছেলেকে প্রশ্ন করছে যে তোর মায়ের আর তোর কি ক্ষমতা, দেখ আমার কি। আমি একটা রিনাউন্ড ফ্যামিলি থেকে আসা একটা মেয়ে, আমি আজও 60 বছর বয়সেও সমাজের সামনে কাঁদি, আমার বিচার চাই। সেই মেয়েটা প্রেগনেন্ট হইলো আমার ঘরের মধ্যে, হ্যাঁ, এবং নিখোঁজ হয়ে গেল। আল্লাহ সাক্ষী আছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কাবা শরীফে প্রত্যেক বছর 3 বার করে ইফতারি দেই। আমার জবান মিথ্যা হইলে আমি কাফের হয়ে যাব, আমি জানি। আপনার চোখের সামনে আপনার হাজবেন্ড দিনের পর দিন অবৈধ শারীরিক সম্পর্ক করতেছে, আপনার ঘরের কাজের মেয়ে প্রেগনেন্ট হচ্ছে, আপনার বোন তার দ্বারা শারীরিক লাঞ্ছনার শিকার হচ্ছে, তারপরেও শুধু তাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশি কিছু আশা করা ভুলে এই অনুষ্ঠানটা যতবার আমি বসি ততবার আমার ভেতরটা ডুকরে ডুকরে কেঁদে ওঠে। আজকের পর্বটাও ঠিক এরকমই। নিজের আপন বোনকে সম্ভ্রমহানি হতে দেখা মানুষটাই আজকে আমাদের সামনে বসে আছে। তার না বলা কথাগুলো আপনি শুনতে চলেছেন। আসসালামু আলাইকুম আপা, আপনি আমার অনেক বড়, এবং আপনার দুঃখটা সম্ভবত হিমালয়ের চেয়ে বেশি বড়, প্রশান্ত মহাসাগরের চেয়ে বেশি বড়। আপনি অফেয়ারে যতক্ষণ আমার সাথে কথা বলতেছিলেন, আমি ততক্ষণ প্রত্যেকটা শব্দ শুনে বারে বারে রিয়্যাক্ট করছিলাম যে এটা কেমন করে সম্ভব। আপনি বলছিলেন আপনার আপন বোনকে, আমার আপন বোন আমার ঘরে একটা, আমার ছেলের সামনে, আমার বাচ্চার সামনে একটা 11 বছরের মেয়ে রেপ হয়েছে, আমি সেও বিচার পাইনি। আমার কাকরাইলের বাসায়, আমি কোথাও বিচার পাইনি। 11 বছর ছিল বয়স ওর? হ্যাঁ, কাজের মেয়েটার। তখন আমার ছেলেরও বয়স ওই সেম 10.5 সেরকম। 11 বছর বয়স বাচ্চাটার? হ্যাঁ। আপনার জামাই? হ্যাঁ। আপনি তখন জাগ্রত ঘরের মধ্যে, আপনি থামাতে পারছেন না। আপনার বয়স কত? আমার বয়স 25। আপনি কি এত অসহায় ছিলেন যে ওই পশুটাকে আপনি লাথিও মারতে পারতেছিলেন না? না, আমার ছেলে খুব সুন্দর একটা কথা বলে যে মা একদিন, মানে আমার ছেলে বলে ওর কথা বলে যে ওর বয়স কত? বাবুর তখন বয়স কত? 7 বছর। তার মানে তো সব বোঝে সে। আমি সমাজে, আমি নিজেও নির্যাতিত। আমি একটা রিনাউন্ড ফ্যামিলি থেকে আসা একটা মেয়ে, আমি আজও 60 বছর বয়সেও সমাজের সামনে কাঁদি, আমার বিচার চাই, আমার জীবনের হক চাই। আমি এদেশের ক্ষমতার বড়াই দেখছি। আমি যখন বিচারের জন্য গেলাম, আমার বাচ্চাকে পর্যন্ত বলা হয়েছে ক্যামেরা ট্রায়ালে, তোমার মাকে বললো অমুককে বিয়ে করতে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, অমুকের বাচ্চা হয়ে দাও, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অমুকের বাচ্চা হয় দাও মানে? আমার প্রশ্ন ছিল, আমি কি প্রোডাকশন ম্যানেজার? ও মাই গড। আমার জীবনটা কি এতই তুচ্ছের? ও মাই গড, এটা একটা মানুষ আরেকটা মানুষকে বলে কেমন করে? এগুলো সব আপনার হাজবেন্ডের সম্মতিতে এবং তার সম্মুখে হচ্ছে? সে বেচা কেনা করছে, ওই লোক বেচা কেনা করছে, এবং নট এ সিঙ্গেল টাইম, 2 টাইমস। আমার সন্তানের সামনে, আমার সন্তানের 3.5 বছর বয়সের সময় একবার ইস্কাটনের বাসায়, নিউ ইস্কাটনে, আর একবার কাকরাইল জেলে, আমার বাচ্চা তখন 7 বছর, 6.5-7 বছর, সম্পূর্ণ নুড হয়ে
আমার ছেলেকে প্রশ্ন করছে যে তোর মায়ের আর তোর কি ক্ষমতা, দেখ আমার কি ক্ষমতা। ছেলে দাঁড়ায় এসে হ্যাঁ জেগে, আপনি ছেলে দুজন কাঁদতেছেন এবং আপনাদের সামনে এসে আমার বোন যখন রেপ করেছে তখন ওই লোকের মা ফার্স্ট ফিজিক্যাল টার্ম আমার বিয়ে না, একটা কোরবানি দেওয়া, মানে তার 1 বছর কয়েক মাসের মাথায়। আমার চেয়ে আমার বোন 11 বছরের ছোট, আর ওই লোক আমার চেয়ে 11-12 বছরের বড়। ও মাই গড। আপনার বাপ মা জানতেন, বলেননি? হ্যাঁ তারা শেষে টের পাইছে, কিন্তু তাদের সম্ভবত ভয় দেখানো হয়েছে, তাদের সম্ভবত যে আপনারা এত বড় রিনাউন্ড ফ্যামিলি, আপনাদের অমুক বড় বড় আত্মীয় স্বজন, হ্যাঁ তো এটা ফ্লাশ হয়ে গেলে তো আপনাদের ক্ষতি। এবং তার বিনিময়ে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। জাস্ট এক কাপড়ে আমাকে রাস্তায় নামাইয়ে দেওয়া হলো, আমার সন্তান সহ। মানে ঘর থেকে বের করে দিল? না তাই না? না, দেশের বড়, কি বলবো, এরা কি সমাজতান্ত্রিক, এরা ক্ষমতাবান, তাদের ক্ষমতার জোরে মিথ্যা 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 কেস দিয়ে যে অমুক কেসটা করো, অমুকটা করো, ওইটা করো, তাহলে এই হবে, ওই হবে, সেই হবে। তো রাস্তায় রাস্তায় আমাকে ঘুরাইলো। এক পর্যায়ে আমার কাছে কাগজটা আছে, আমি নিয়ে আসছি আমার কিছু প্রমাণ, সব প্রমাণ না, কিছু প্রমাণ। হ্যাঁ। বাংলাদেশ জাতীয় মহিলা আইন পরিষদে গেলাম। তো আমি কি লয়ারের নাম বলবো? তার কাগজ, তার তো নাম লেখা আছে কাগজে। থাক, নামগুলো হ্যাঁ। আইডি থাক। তো একজন বলল, খুব ধমক দিয়ে বলল যে এসব ভনিতা নিয়ে এখানে আইসো না, চলে যাও। আমি আবার কয়েক মাস পর আবার গেলাম, তখন অ্যানাদার লেডি বললো আমি কেসটা নেব। ঠিক আছে, আমি নেব। তো আসলে তো এরা সব হাত করা। তো নেওয়ার এই সেই সব কাগজই আছে আমার কাছে, আল্লাহ রহমতে। এই সেই ওই পারভার্টার যে এতগুলা রেপ, ইভেন আমার আব্বার কাজিন, আমার এক ফুপু, সেও খুব, তার হাজব্যান্ডও খুব নাম করা এবং লেট, দে আর বোথ লেট, মারা গেছেন। একজন জয়েন্ট সেক্রেটারির ওয়াইফ, উনি আমাকে একটা কাজের মেয়ে দিল। আমার বাচ্চাটা তখন হয়েছে, আমার হাতে ইনফেকশন হয়ে গেছিলো সারাদিন কাজ করতে করতে। তো সেই মেয়েটা প্রেগনেন্ট হইলো আমার ঘরের মধ্যে, হ্যাঁ, এবং নিখোঁজ হয়ে গেল। বলতেছেনটা কি আপনি? হ্যাঁ, তো আমি কোনো বিচার পাই নাই। আপনার বাসার কাজের মেয়ে প্রেগন্যান্ট হয়ে গেল, হ্যাঁ, এবং টর্চার্ড বাই ইওর হাজবেন্ড, হ্যাঁ, এবং এবং তারপরে সে নাই। হ্যাঁ, নিখোঁজ হয়ে গেল। এবং তার কয়েকদিন পর আমি বরিশাল যাব, আমার হোম টাউনে যাব, আমার ঈদ। তো আমি গেলাম, মেয়েটা আমার সঙ্গে যাবে, সে হঠাৎ বললো আমি যাব না। কেন যাবে না? আমি দেশে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওই গাড়িতে ওঠার মুহূর্তে ওকে নামায় দিয়ে গেলাম। তো এটা ওই লোক সালাউদ্দিন, ওই লোকের নাম সালাউদ্দিন আহমেদ বিটু, ওর মায়ের নাম এনে আউলিয়া। সে যেই কোম্পানিতে, যে ওষুধের কোম্পানিতে চাকরি করতো, তারা সব জানে, এবং তারাই নিখোঁজ। আমি বরিশাল থেকে ঈদ করে আসলাম, তার 2-3 দিন পর মেয়েটার ভাইয়ের বউ, না হ্যাঁ ভাইয়ের বউ আসলো, এসে আমার খুব আরও একটা তার রিলেটিভ 2-3 জন এসে যে 3 লাখ, একদম স্ট্রেট বললো 3 লাখ টাকা দেন, আমার ননদ নিখোঁজ, আপনি কোন গুম করে ফেলছেন। আমি গুম করছি। তো আমি যখন এইটা নিয়ে সেই ওষুধের কোম্পানিতে নাড়া দিলাম, দেন তারা 3 জন, খুব আপনাদের দেশের খুব নাম করা 3 জন লোকরে আমার বাসায় পাঠাইলো। 3 জনই, 1-2 জন মোটামুটি আমার, যে লোক আমাকে জন্ম দিয়েছে, আমি পিতা বলি না, কারণ পিতা আমি কি হিসাবে বলবো, সে তো আমারই সাপোর্ট দেয় নাই।
আমার জন্ম দিয়া রাস্তার কুকুরের হাতে দিয়ে দিছে। তার অন্য মেয়েদের বাঁচানোর জন্য আমার একটা সন্তান সহ সে আমার মনে হয় ভাত খাওয়াইতে পারতো না নাকি আমি জানি না। আমি আমার বাবা মা আমি অনেক বছর বাপ মা বলি নেই। আমার বাবা আজকে 1.5 বছরে মারা গেছেন। আমি মৃত্যুর সময় আমার মুখ অনেকবার দেখতে চাইছি, আমি দেখাই নাই। হ্যাঁ, আমি আমার কর্তব্য করছি, আমার বাসায় এনে রাখছি। আমার যতটুক কর্তব্য, কারণ আমি তাদের কাছে ঋণী। তারা মানে মানুষ জন্ম না দিল, মানুষ তো করছে, যেভাবেই মানুষ করছে, সেই ঋণ পরিশোধ করার অন্তত তৌফিক আমি কালকে ওর তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইছি। গেল আপনাদের রিনাউন্ড 3 পার্সন, আমি নাম বলতে চাই না, স্কার্টনের বাসায় গেল। তারা বুঝবে আমার, যদি এটা তারা দেখে বা তাদের চেনা জানা কেউ নিশ্চয়ই দেখবে যে কে কে গিয়েছিলেন। তো হাসতে হাসতে তো একজন, তার মধ্যে 2 জন প্রথমে আমাকে চেনে না, একজন তো চেনেই, তার সম্পর্কে মানে আমার ফাদারের নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তো সে যদি তার মামা হয় তো নিশ্চয়ই সে তো চিনছে, সে তো জানি, সে তো ওই ওষুধ কোম্পানিরই লিগাল অ্যাডভাইজার ছিল। তো সে হাসতেছে, তখন অন্য 2 জন চিনে বলছে, সেলিম মামার মেয়ে নাও? বলছে হ্যাঁ। তার কয়েকদিন পর আবার সেই মানে তারপর তারা কি কথা টথা বইলা চলে গেল। আমি বললাম সব, যে এরকম আমাকে থ্রেট দিতেছে, 3 লাখ টাকা চাচ্ছে, ওই মেয়ে নাই, তো তো প্রেগনেন্ট, আমিও জানি, 3 মাসে প্রেগনেন্ট ছিল। তা দেন তো আপনার ঘরে আপনার হাজবেন্ডের দ্বারা আপনার বাসার কাজের এই সমাজের, শোনেন আমরা ও তো ওই একটা মজা পেয়ে গেছে যে খুব রিনাউন্ড ফ্যামিলির, এর আত্মীয় স্বজন খুব বড় বড়, এরা তো এইসব ঘটনা বলবে না নিজেদের লজ্জার কারণে। হ্যাঁ, দ্বিতীয়ত ওরে সাপোর্ট দিছে বড় উকিলরা, বড় ওষুধের বড় মালিকরা। কেন সাপোর্ট দিছে? ওরে দাবার গুটি বানাইয়া তারা তাদের স্বার্থ উদ্ধার করতে চাইছে। স্বার্থটা কি? ওই যে বললাম, কারোর একজনের বাচ্চা হওয়াই দিতে হবে। আপনার পেট ভাড়া দিয়া চলবে নাকি? আমি কারোর একজনের বাচ্চা হওয়াই দিতে হবে। আমি সারোগেটেড মাদার হব কারোর সন্তানের, অথবা তারপর 2 দিন পর আমার লাথি মারবে বা আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে। মানুষের জাতি এইগুলা। আমার প্রশ্ন হচ্ছে, এই এত ঘটনাগুলা ঘটতেছে, আপনি প্রতিবাদ করতেছেন, আপনি তারে ডিভোর্স দেওয়ার চেষ্টা করতেছেন, আপনি চলে আসার চেষ্টা করতেছেন না। ডিভোর্স করতে গেলেই গল্পটা হচ্ছে, আমার আপন মামাও কিন্তু খুব রিনাউন্ড পার্সন ছিলেন, উনি মারা গেছেন, একজন নামকরা লয়ার। হ্যাঁ জি। তো তারা বললো, হ্যাঁ যাও, অমুকের কাছে যাও, তুমি তোমার বাচ্চা বাঁচবা, কারণ আমাকে টাকা পয়সা সব কিছু থেকে আটকায় দেওয়া হয়েছে। আমি দেখাবো, আমার একটা কাগজ আছে, আমাকে অনলি যখন আমি ডিভোর্স করলাম, সবচেয়ে আরও মজার ব্যাপার আছে, যেই 87 সালের যেই তারিখে আমার বিয়ে হয়েছে, আল্লাহ জানি না কেন, ঠিক 2002 সালের সেই তারিখই আমি হঠাৎ আমার প্যারেন্টসকে বললাম যে আমি ডিভোর্স করবো, এবং আজকেই করব। সেই সেম ডেটটা পড়লো। কিন্তু আমার কিন্তু আল্লাহ সাক্ষী আছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কাবা শরীফে প্রত্যেক বছর 3 বার করে ইফতারি দেই। আমার জবান মিথ্যা হইলে আমি কাফের হয়ে যাব, আমি জানি। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আমি আল্লাহর নামে প্রত্যেক বছর 2টা এতিম বাচ্চাকে কোরআনে হাফেজ করতেছি আমি কয় বছর থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি জানি যে আমার জবান মিথ্যা হইলে আমি কাফের হয়ে যাব। তো অ্যাকচুয়ালি ওই ডেটটা আমি জানতাম না, যেটা 12ই জানুয়ারি আমি ডিভোর্স দিতে যাচ্ছি। আমি সেম ডেটে পড়ছে সামহাউ। হ্যাঁ, এটা আল্লাহর একটা ইশারা। হ্যাঁ, আমি সেই ওষুধের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, তার হাসি শুনলাম, অট্ট হাসি, যে আমি খুব বড় টাউট, আমি খুব মানে আপনাকে যাচ্ছে তাই ভাবে তখন অপমান করা হলো, যে আমি এটা বুঝা শুনেই ওই তারিখেই নিয়ে ডিভোর্সের জন্য গেছি। হইল
হইল যে দুনিয়ার যে যা বলে বলুক, আমার লজিক হচ্ছে আপনার চোখের সামনে আপনার হাজবেন্ড দিনের পর দিন অবৈধ শারীরিক সম্পর্ক করতেছে, আপনার ঘরের কাজের মেয়ে প্রেগনেন্ট হচ্ছে, আপনার বোন তার দ্বারা শারীরিক লাঞ্ছনার শিকার হচ্ছে, তারপরেও আপনি ওই সংসারের ভিতরে পড়ে শুধু আছেন। তাই না, আমার বিয়ে বলবো না, আমি বলবো এটা আমার কোরবানি দেওয়া হয়েছিল। না, কোরবানি এটা ভালো জিনিস, জবাই করা বলেন। হ্যাঁ, জবাই করা হয়েছিল। তো তখন আমার মা, আমার দাদি আমার সঙ্গে আমাকে যে আয়া পালছে, আমাকে যে ন্যানি পালছে, আমার দিদির বাসায় ওর ছেলে, ছোট একটা ছেলেকে, 11-12 বছরের ছেলেকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, আমার সঙ্গে। তো ওকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে আমি আমার বেডরুমে কাপড় চেঞ্জ করতেছি, দরজার ফাঁক দিয়ে যেন তাকায় থাকে। কেন? এবং এটার আরো মজার ব্যাপার আছে। কেন? হ্যাঁ, তাইলে আমি ওর সমানে সমান হব, ওর ঘরে থাকবো। বুঝি নাই। মানে আমি আমার শরীর কেউ দেখতেছে, আমার শরীর কেউ টাচ করতেছে। আমার ঘরে ওর খালাতো ভাইকেও পাঠানো হয়েছিল আমার বেডরুমে। এবং দেন আমার ছেলের বয়স 4 বছর, আমার ছেলে সেই ইস্কাটনের বাসায় ঠিক এইভাবে আদো আদো কথা, না 3.5 বছর, 4.5 বছর, বেলোয় যা, আমার মায়ের রুমে ঢুকছিস, এত বড় সাহস, বেলোয় যা। মানে চিৎকার, আমার অতটুকু বাচ্চা, বেলোয় যা। এত বড় সাহস, আমার মায়ের ঘরে ঢুকছে। আমার বাচ্চা ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাহাজ্জুদ পড়ে, আমার বাচ্চা মিথ্যা কথা বলবে না। এই বাচ্চাটার উপরে হইতাছে এটা কি? ও সুস্থ থাকতে পারবে? কথাটা সেইটাই। এবং এই দেশেরই আমি যখন এই নিয়ে ঘুরতেছিলাম, তো আপনাদের জজ কোর্টের এক লয়ার, আমি নাম বলবো না, এবং 2-3 জন লয়ার আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, এদের একদম ডিসমিস করে দেওয়া হয়েছে। মানে বিচার পাওয়ার সকল রাস্তা বন্ধ। এবং এক লয়ার, আমি নাম বলতে চাই না, উনি খুব স্পষ্ট ভাষায় বললেন, আপা আপনি আমার আপন বোন, আমার ছেলে নিয়ে গেছি ওমরা করে এসে, আমি ওমরা করতে গেছি, সেখানেও আমাকে কাবা শরীফে বেইজ্জতি করার জন্য লোক ফিট করা হয়েছে। এবং আমার পাসপোর্টের পিছনে এখনো সেই ঠিকানা আছে। ওইখানকার যে কি বলে মতো আল্লাহ নাকি, ওইখানে যে এরা থাকে তাদের, আমার আল্লাহ সাক্ষী আছে, আমি মিথ্যা বললে আমার জবান থেকে যেন আল্লাহর প্রত্যেকটা নাম উঠা যায়। আমি মিথ্যা বললে আমার যেন, আমি যে দুরূদ শরীফ নবীজির উপরে পড়ি, সেটা যেন না পৌঁছায়। আল্লাহ মাফ করুক। আপনি মিথ্যা কথা বলতেছেন না, সেটা তো আমি শতভাগ নিশ্চিত। আপনার চোখের জল সেটা বলে, মানুষের চোখ মিথ্যা বলে না। এবং আমি আপনার পরিচয়টা দিতে চাই না পুরোপুরি, কিন্তু এইটুকু সবাইকে বলতে চাই, বাংলাদেশের সেরা 12টা পরিবারের একজন সে, যার কথা আপনারা শুনতেছেন, এবং যেই মানুষটা আজকে 60 বছর ধরে বিচার পাচ্ছে না। 40 বছর, আমার বয়স 60 ইয়ার্স নাও রানিং। দোয়া করি। এবং এট এ পর্যায়ে আমার অ্যাকচুয়ালি আমার ক্লাস 2-3 থেকে বা তার আগ থেকে আমি, আমার এখনো খেয়াল আছে, আল্লাহ ভালো বলতে পারবেন, আল্লাহ সাক্ষী আছেন, আমি যখন জাস্ট সরিয়া শিখছি, আকারিকা শিখি নাই, সেই সময় আমার ফার্স্ট গল্পের বই ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। ওই সময় থেকে আমি গল্পের বই, এবং আমার কালেকশন, শুধু গল্পের বই না, আমি নানা রকম বই পড়ি। আমার স্টিল আমার বই না পড়লে ঘুম হয় না। তো আমার দেশ ম্যাগাজিনের কালেকশন ছিল, আমার রিডার ডাইজেস্টের কালেকশন ছিল, এখনও আমার বাসায় গেলে দেখবেন যে আফটার দেন কিছু কালেকশন আছে। তো আমার প্রচুর বইয়ের কালেকশন ছিল, শুধু বাংলা না, শুধু হুমায়ুন, আমি সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, ভ্যান গগ, মানে আমি খুব আর্টের উপরে আমার খুব একটা আগ্রহ ছিল। তো 10 থেকে 15 লাখ টাকার বই আমার লুটপাট করালো। বই লুটপাট করা হয়েছে? হ্যাঁ, সমস্ত বই। আমাকে বললাম না, এক কাপড়ে নামাইয়ে দেওয়া হয়েছে কাকরাইলের বাসা থেকে আমার বই। আমি 26টা, আমি ক্লাস 4 থেকে 26টা রেডিও সেন্টারের সঙ্গে আমার পেইন ফ্রেন্ডশিপ ছিল। ওখান থেকে আমি বিভিন্ন রকমের গিফট আসতো, সব কিছু
রেডিও ভেরিতাসের এক সময় জার্নালিস্ট ছিলেন অমিতাভ বসু এবং শিশির বসু, দুই ভাই। ওনাদের খুব সুন্দর সুন্দর চিঠি ছিল আমাকে লেখা। আমি প্রশ্ন করতাম, শিশির দা এইটা কি, শিশির দা ওইটা কি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, আমি একবার করেছিলাম, তখন মানে আমি 9-10 পড়ি, যে শিশির দা সুখ আর শান্তি এটার মধ্যে ডিফারেন্সটা কি। তো উনি আমাকে একটা খুব সুন্দর চিঠি লিখছিল। সুখটা হলো যে তুমি, তোমার মাটির ঘর আছে, তুমি দালান চাচ্ছ, তোমার দালান হয়েছে, তুমি রাজপ্রাসাদ চাচ্ছ। আর শান্তিটা স্বচ্ছ কাচের মতো, খুব সুন্দর। এই চিঠিগুলো লুটপাট করানো হয়নি। আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমার ওই বইগুলোর জন্য আমার কলজার মধ্যে আগুন জ্বলে। ওরা তো আমার সন্তান ছিল, আমার আর একটা সন্তান ছিল আমার বইগুলো। আমি একসময় খুব বনসাই করতাম। আই এম অলসো বনসাই আর্টিস্ট। আমার প্রচুর গাছ ছিল, খুব রেয়ার কালেকশন ছিল। কোনো কিছুই নাই এখন? সব লুট করানো হলো। আপাত আমি 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 বিশ্বাস করি আপনি বিচার পাবেন। বিচার পেতে আপনি বাধ্য। আমি আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করেন না। আমার ছেলে, আমি মানে এই বছর 2 আগেও আমার গাড়ির, আমি রিসেন্ট একটা নতুন বাসায় আসছি, কারণ ওই বাসা আমাকে খুব, আগের বাসাটা 8 বছর ওইখানে আমাকে খুব টর্চার করা হতো। ওইখানকার ওনারদের, ওইখানকার লোকজন সব হাত করে লাস্ট মোমেন্টে আমার গাড়ি কাটাইয়া দিল। আমার ছেলে খুব সুন্দর কিছু কথা বলে যে 50টাও কি জি এন্ট্রি হয় নাই, কোথাও তো বিচার পাইনি, বরং পুলিশরা তোমাকে নিয়ে তাদের বেডরুম পর্যন্ত তোমাকে অফার করে, মানে অমুক জায়গায়, মানে উপরে যান, ওইখানে আপনার লেটারটা টাইপ করা হবে। তা আমার ছেলে খুব বিরক্ত নিয়ে আমাকে নিয়ে গেল, দেখি ওটা ওদের বেডরুম। মানে কোন পর্যায়ে আমাকে নামানো হয়েছে, কোন পর্যায়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এমন একটা সময় ছিল আমার গলার স্বর মানুষ এইখান থেকে ওইখানে শুনতো না। হ্যাঁ, আমি ব্যাডমিন্টন খেলতাম, আমি ভালো গান গাইতাম, মানে গান গাইতাম অ্যাকচুয়ালি আমি কখনো এসে গাইনি নেই। আমার বাইরে, ঘরের মধ্যে বুঝতে পেরেছি। আমার বড় বড় ওস্তাদ আসতো, গান এই করতাম। আমি গিটার বাজাতাম, বরিশালের মতো শহরে আমি গিটার শিখতাম। আমার হাতের মধ্যে লোহার পিন ঢুকানো হয় আঙুলে আঙুলে, বিচার পাইনি। কে? ওই লোক। শুট। আমার ডাক্তার আনেন, আমার বাচ্চা 5 মাস পেটে, যখন আমার ফুটানো পানি, ভোর 5টার সময় আমার ফুটানো পানি ঢেলে দেওয়া হলো। শীতের দিন ছিল, সোয়েটার অতটা লাগে না, বাট ওই যেই কোম্পানিতে চাকরি করতো তারা জানতো যে আমার শরীরের মধ্যে ব্যান্ডেজ করা। আমার বাচ্চা 5 মাস পেটে। আমার প্রশ্ন হলো, আমি এত কিছু পরে দেশে কেন 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 বিচার পাইনি? কেন উল্টা আমাকে লুটপাট করা হলো? ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই বিচার পাবেন। আমার বাচ্চাটা কেন 7টা বছর পড়তে পারি না? কেন স্কলাস্টিকের মতো স্কুল থেকে তাকে আউট করা হলো? হ্যাঁ, তারপর আমি প্রাইভেটে, মানে আমি পরে 7 বছর পর আমি যখন প্রাইভেটে ওরে দিলাম, ও 26,000 স্টুডেন্টের মধ্যে 3rd হয়েছে। মাশাআল্লাহ। কেউ তো আটকে রাখতে পারেনি। Until he is doing good, মাশাআল্লাহ। ওকে আমি, হ্যাঁ, অনেক কষ্ট করে, ও অনেক কষ্ট করছে, আমার বাচ্চাটা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। ও যখন দেখছে ওর মা কোথাও বাইরে কাজ করতে পারতেছে না, বাজে লোকদের ওর মায়ের পেছনে লাগানো হচ্ছে, ও তখন টিউশনি করছে। একটা দুধের বাচ্চা, ও তখন নাইট হোল কইরা কল সেন্টারে জব করছে ওর মা আর ওর বাচ্চার জন্য। মাশাআল্লাহ, you got a brilliant child. এবং তারপরও সে নাইট জব করার পরও সে কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছে এবং 2টা থিসিস করছে। মাশাআল্লাহ। ইনিও আমরা শেষ করতে চাই। লাস্টে যদি আপনার কিছু বলার থাকে, নিশ্চয়ই এখন লাখো মানুষ দেখছে, তাদের জন্য। আমি এই সমাজে বলবো কি,
আমার মতো যেন আর কখনো কষ্ট না পায়। আমি ঘর করি নাই, সংসার করি নাই, আমি স্বামী সোহাগ কি পাই নাই। আমি শুধু যুদ্ধ করছি আর যুদ্ধ করছি। এই যুদ্ধ কোনো মেয়ের তার বাবা মা আত্মীয় স্বজন থাকা অবস্থায় যেন আর না করে। আমি হাত জোর করে বলি, হাত জোর, এই চোখের পানি যেন আর কোনো মেয়ে নামাজের মধ্যে না পড়ে। আমার তাহাজ্জুদের নামাজের উপরেও মেথড দিয়ে গু ফালানো হয়েছে।